টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। জুমার নামাজে অংশ নেন লাখো মুসল্লি। এর আগে বাদ ফজর পাকিস্তানের মৌলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। মুসল্লিদের সুবিধার্থে প্রথম পর্ব দুই ভাগে ভাগ করা হয়েছে, যেখানে অংশ নিচ্ছেন মৌলানা জুবায়েরের অনুসারীরা। গাজীপুর থেকে নাসির আহমেদের পাঠানো রিপোর্ট। প্রথম পর্বের ইজতেমার জুমার নামাজে অংশ নিয়েছেন লাখো মুসল্লি। ইজতেমা ময়দানে জায়গা না পেয়ে অনেকে রাস্তায় দাঁড়িয়ে জামাতে অংশ নেন। পরে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এর আগে বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার থেকে লাখো মুসল্লির ঢল নামে ইজতেমা ময়দানে। খিত্তায় খিত্তায় ভাগ হয়ে তালিম, তাশকিল, জিকির আসকারে ব্যস্ত সময় পার করছেন তাবলিগ জামাতের মুসল্লিরা। দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিদের সুবিধার্থে প্রথম পর্ব দুই ভাগে ভাগ করা হয়েছে। ৪২টি জেলা এবং ঢাকার একাংশের সুরায়ে নেজামির তাবলিগ মুসল্লিরা অংশ নিয়েছেন প্রথম ধাপে, যা শেষ হবে ২রা ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে। ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সুরায়ে নেজামির দ্বিতীয় ধাপ। এতে অংশ নেবেন ঢাকার একাংশ সহ ২২টি জেলার তাবলিগ মুসল্লিরা, যা শেষ হবে ৫ ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে। বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া কামনার জন্য তাবলিগ মানুষকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক শিখিয়ে দেয়। তাবলিগ মানুষকে ভালো কাজ করার দিকে এগিয়ে দেয়। এই সমস্ত কাজের উপর মেহনত করতে হবে, এগুলো এখানে বয়ান হয়। মুরব্বীদের জবান থেকে এগুলো শুনে এগুলো আমল করা, এর জন্যই মূলত আসা। About the preparation of the Ijtima, mashallah, is very beautiful, is very good. All the people are very respectful in Bangladesh, mashallah, tabarakallah. This is my first time in Ijtima. প্রথম পর্বে ইজতেমা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, সেজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা সাদা পোশাকে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা ওয়াচ টাওয়ারের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা ফুড পেট্রোলের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা পিকেটিংয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। অংশ নেবেন ভারতের মুরব্বি মাওলানা সাদ কান্দলবির অনুসারীরা। এনটিভি নিউজ ডেস্ক। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সবশেষ খবর জানতে আমরা যাচ্ছি টঙ্গীর তুরাগ তীরে। সেখান থেকে যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, বিশ্ব ইজতেমার আজকের কার্যক্রম এবং ইজতেমা ময়দানের সার্বিক কি পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে? কিছুক্ষণ আগেই জুমার জামাত অর্থাৎ জুমার জামাতে নামাজ পড়েছেন বিপুল সংখ্যক, প্রায় লক্ষাধিক মানুষ, এবং সেই জুমার নামাজ শেষ হয়েছে। জুমার নামাজের পরে একটি জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং জানাজার পরে এখন কিন্তু মানুষ সুন্নাত নামাজ পড়ছেন। এবং যারা আশপাশ থেকে এসেছেন এই জুমার জামাতে অংশ নিতে, মূলত বিশেষ করে এই টঙ্গীর তুরাগ তীরের আশপাশে যে এলাকাগুলো রয়েছে, উত্তরা, টঙ্গী, গাজীপুর সহ যে আশপাশের এলাকা, সেইখান থেকে যারা এই জামাতে শুধু অংশগ্রহণ করতে এসেছেন তারা কিন্তু বাড়ি ফিরছেন এবং বাড়ি ফেরার পথে রয়েছেন। এবং এইখানে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং এর মধ্য দিয়ে কিন্তু আজকে শুরু হলো অর্থাৎ এইবারের বিশ্ব ইজতেমা, যেটি প্রতিবার হয়ে থাকে। বলা হয়ে থাকে যে বিশ্ব মুসলমানের সম্মিলনের ক্ষেত্রে এটি দ্বিতীয় বৃহত্তম সম্মিলন। মুসলমানদের হজের পরেই এত বড় জামায়াত বা এত বড় মানুষ মুসলমানরা একসাথ হয় এই টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত এই ইজতেমাকে কেন্দ্র করে। ইজতেমার আসলে মূল উদ্দেশ্য হচ্ছে কালিমার দাওয়াতকে ছড়িয়ে দেওয়া। এখন নামাজ শেষ হয়েছে, সুন্নাতের পরে এখানে খাওয়া দাওয়া অর্থাৎ মধ্যাহ্ন ভোজের পরে কিন্তু আবারও কিন্তু তাঁবুতে এই তাঁবুগুলো রয়েছে যে পেছনে, সেই তাঁবুতে কিন্তু দিন এবং ইসলামের কথা অর্থাৎ আখিরাত, কীভাবে পৃথিবীতে কল্যাণ পাওয়া যাবে এবং পরবর্তীতে অর্থাৎ পরের যে জিন্দিগি, মৃত্যুর পরের জিন্দিগিতে কীভাবে সফলতা পাওয়া যাবে, কীভাবে বেহেশত পাওয়া যাবে, সেই বিষয়গুলো, সেই ফিকিরগুলো এখানে করা হবে এবং সেই প্রশিক্ষণ দার্স এখান থেকে দেওয়া হয়। এবং এই 3 দিন এই তাঁবুতে তারা এই দার্সগুলো নেবেন। বলে রাখি যে এই ইজতেমাকে কেন্দ্র করে পুরো টঙ্গীর এই যে মাঠ, তুরাগের মাঠ, তাতে কিন্তু নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা পুলিশ দেখেছি, আইনশৃঙ্খলা বাহিনী এবং আমরা সেনা সদস্যদেরকেও দেখেছি যে আশেপাশে টহল দিতে। পাশাপাশি এই যে বিপুল মানুষের এখানে সমাগম, এই সমাগমে কিন্তু অনেকে অসুস্থ হয়ে পড়ছেন ঠান্ডা কিংবা অন্যান্য কারণে। সেই কারণে কিন্তু এখানে মেডিকেল ক্যাম্প রয়েছে, অর্থাৎ এই পুরো যদি বলি যে
টঙ্গীর তুরাগ তীরের যে মাঠের চারপাশে কিন্তু এই ব্যবস্থাগুলো শৌচাগার থেকে শুরু করে এই ব্যবস্থাগুলো কিন্তু রাখা হয়েছে। তো সব মিলিয়ে এই জুমার জামাতের পরে আগামীকাল এখানে অবস্থান করবেন এই খিত্তাগুলোতে তাবলিগ জামাতের যারা এখানে অংশগ্রহণ করছেন ইজতেমায়, তারা অবস্থান করবেন এবং এর পরে অর্থাৎ রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হবে। এবং আজকে এই মূলত প্রথম পর্বের এই ইজতেমায় মূলত অংশগ্রহণ করছেন বাংলাদেশের যে তাবলিগের মুরব্বী রয়েছেন মাওলানা জুবাইর আহমেদ, তার অনুসারীরা, এবং এরপরে ভারতের যে মুরব্বী রয়েছেন মাওলানা সাদ কান্দলবি, তার অনুসারীরা পরবর্তী দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশগ্রহণ করবেন। তো এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। টঙ্গী থেকে জানছিলাম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের খবর। ফেব্রুয়ারি প্রথম দিন আগামীকাল শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলা। বইমেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শনিবার বিকেলে মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে আজ মেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেছেন, মেলায় উস্কানিমূলক বই প্রকাশ রুখতে নজরদারি করা হবে। সাদরিনা খন্দকারের রিপোর্ট। বছর ঘুরে আবারও দরজায় কড়া নাড়ছে প্রাণের উৎসব। অমর একুশে গ্রন্থমেলার দুয়ার খুলছে শনিবার, তাই তো স্টল প্রস্তুতের মহাযজ্ঞ চলছে বিশাল এলাকা জুড়ে। বেশিরভাগ স্টলই প্রস্তুত বই প্রেমীদের বরণ করে নিতে। নতুন বইয়ের গন্ধ আর পাঠকদের মিলন মেলায় দেখা মিলবে সাহিত্যের নতুন জাগরণ। আর রংতুলির ছোঁয়ায় সাজছে প্যাভিলিয়ন আর 5 শতাধিক স্টল। বরাবরই আমাদের প্রত্যাশা থাকে যে হচ্ছে মেলা ভালো হবে, তো এবারও একই প্রত্যাশা আছে যে হচ্ছে মেলা আমরা ভালো পাবো এবং হচ্ছে সাড়া পাবো পাঠকদের কাছ থেকে। প্রতিবারের তুলনায় এবার আশা করছি মেলা আরও ভালো হবে। এবার সবার বাক স্বাধীনতা দেখা যাচ্ছে, সবাই একতা আছে, এই জন্য ভাবছি সবাই একসাথে আসলে ভালো হবে। প্রস্তুতি এখনো চলছে, সব গুছাচ্ছি, বইয়ের ক্যাটাগরি অনুযায়ী অর্গানাইজ করছি। শুক্রবার মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ সাজ্জাদ আলী। অপ্রীতিকর যে কোনো পরিস্থিতিতে পুলিশের সতর্ক অবস্থান থাকবে বলে জানান তিনি। সার্বক্ষণিকভাবে আমাদের অফিসাররা থাকবে এবং রাত্রেও আমাদের সিনিয়র অফিসার এখানে অবস্থান করবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাইরেও র্যাব, সিটি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, গোয়েন্দা বাহিনীর লোকেরা সার্বক্ষণিকভাবে তথ্য সংগ্রহ এবং নিরাপত্তা ব্যবস্থায় আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। শনিবার বিকেল 3টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের মেলায় তুলে ধরা হবে জুলাই অভ্যুত্থানের নানা দিক। এবারের মেলায় অংশ নিচ্ছে সর্বোচ্চ 708টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে 99টি ও 609টি প্রতিষ্ঠান থাকছে সোহরাওয়ার্দী উদ্যানে। গত বছরের মতো এবারও প্যাভিলিয়ন থাকবে 37টি। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, চট্টগ্রামে খাল খননের নামে ব্যাপক অনিয়ম, দুর্নীতি এবং টাকা পাচার হয়েছে। এ কারণে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা ব্যয় করেও সুফল আসেনি। তিনি বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে আন্তরিক অন্তর্বর্তী সরকার। আগামী বর্ষার আগেই দৃশ্যমান অগ্রগতি পেতে সবকটি সেবা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে তাগিদ দেওয়া হয়েছে। সকালে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় খাল খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন উপদেষ্টা। এ সময় চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। আদিলুর রহমান বলেন, আগামী বছরের মধ্যে চট্টগ্রামবাসী জলাবদ্ধতা থেকে শতভাগ নিষ্কৃতি পাবেন। সমন্বয়হীনতা ছাড়াও টাকা পাচার হয়েছে প্রচুর। দেশের অর্থনৈতিক অবস্থা একেবারেই খারাপ করে দেওয়া হয়েছিল। আমরা সেখান থেকে রিকভার করার চেষ্টা করছি। আর যেই খালগুলো কখনোই এত বছর দেখা হয়নি, প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আপনার এই খালকে পানি প্রবাহের মধ্যে নিয়ে আসা। পানি তো বন্ধ হয়ে আছে, তো প্রধান চ্যালেঞ্জ তো এটাই।
এবং এটার ক্ষেত্রে যে সমন্বয় দরকার সমন্বয়টা হয়েছে। কাটছেই না চালের বাজারের অস্থিরতা, বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। প্রকারভেদে কেজি প্রতি চাল বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। আর বাজারগুলোতে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কম থাকায় সংকটে পড়েছেন ব্যবসায়ী ভোক্তারা উভয়েই। তবে রমজানে প্রয়োজনীয় নিত্যপণ্য ছোলা, চিনি, খেজুর আগের দামেই বিক্রি হচ্ছে। বেড়েছে সব ধরনের মাছের দাম। তামজিদ সুমনের রিপোর্ট। বেঁচে থাকার জন্য খাদ্য চাহিদা মেটানোর প্রধান পণ্য চাল। সেই চাল নিয়েই চালবাজির শেষ নেই। প্রতিদিনই যেন নতুন করে অস্থির হচ্ছে চালের বাজার। সপ্তাহের ব্যবধানে বাড়ছে সব ধরনের চালের দাম। নিম্নবিত্ত মানুষের চাল 28 বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, আর মিনিকেট ও নাজিরশাইল চাল প্রকারভেদে 80 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন, ভারত থেকে আমদানি করা চাল সরাসরি বাজারে প্রবেশ না করার কারণেই চালের বাজার অস্থির হচ্ছে। এলসি করতেছে সব বড় বড় কোম্পানিরা, এখন ওনারা নিজেরা এলসি করে নিজেদের বস্তায় ভরতেছে মালগুলো। ডাইরেক্ট কিন্তু মাল ইন্ডিয়ান মালগুলো আমাদের বাজারে যদি ঢুকতো তাহলে আমরা কম রেটে কিনতে পারতাম, কম রেটে কিনলে কম রেটে বিক্রি করতে পারতাম। এখন এটা তো হচ্ছে না। কেজি প্রতি 8 টাকা 10 টাকা পর্যন্ত প্রতি কেজিতে বাড়ছে। মেইন সমস্যাটা হলো বিভিন্ন কনজিউমারগুলোকে লাইসেন্স দিয়েই চাইলের সমস্যাটা বাড়াইছে। যেহেতু আপনি দেখেন এখনো যারা প্যাকেট যারা করে কনজিউমার যারা, তাদের 1 কেজি পোলা চাল তারা এখনো 30-40 টাকা বিক্রি করে, অথচ আমরা বেশি 110 টাকা 12 টাকা। বাজারে এসে বাড়তি দামে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতা। শুধু চালই নয়, নিত্যপণ্য প্রায় সব কিছুতেই বেশি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। সব কিছুর দামই বাড়ছে, কিন্তু এইভাবে আসলে মানে দাম যদি নিয়ন্ত্রণের মধ্যে না আসে, ঠিক আছে, তাহলে আসলে সাধারণ মানুষের জন্য খুব কষ্টকর হয়ে যাবে চলা। মধ্যবিত্ত বলে তো আর কোনো বিত্ত নাই, সব এখন হয়ে গেছে। এখন ধরেন হচ্ছে যারা উচ্চবিত্ত আছে, ব্যবসায়ী আছে, তারা চলতে পারতেছি, চাকরিজীবীদের অবস্থা খুবই খারাপ। গত কয়েক সপ্তাহ ধরেই বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো। ফলে এর প্রভাব পড়ছে বাজারগুলোতে। সাপ্লাই কিন্তু নাই, খুব কম, সাপ্লাইটা খুব কম। রোজার সময় বাড়তি একটু চাহিদা থাকে, তো চাহিদার তুলনায় বাজার একটু সামথিং একটু বাড়তে পারে। স্বস্তির বিষয় হলো আসন্ন রমজানের প্রয়োজনীয় পণ্য খেজুর, ছোলা, চিনি আগের দামেই বিক্রি হচ্ছে। সেই সাথে সব ধরনের মুরগির দামও কিছুটা কমেছে, আর সব ধরনের সবজি ক্রেতার নাগালের মধ্যেই আছে। তবে রাজধানীর বাজারগুলোতে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা। তরুণদের নিয়ে নতুন রাজনৈতিক দল গঠিত হতেই পারে, তবে তাদেরই ক্ষমতায় বসানোর মনোভাব থাকলে অন্তর্বর্তী সরকারের পক্ষে তা সামাল দেবার অবস্থা নেই বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। NTVকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। আর ক্ষমতায় আসার আগে এবং পরে রাজনৈতিক দলের কথা ও কাজের মিল না থাকলে কি হতে পারে 5 আগস্ট তা দেখিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বর্তমান বাস্তবতায় বিদেশি শক্তির সাথে সম্পর্ক উন্নয়ন ও সহায়তা বাড়ানো অন্তর্বর্তী সরকারের জন্য গুরুত্বপূর্ণ বলেও মত তার। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। 5 আগস্ট শুধু ক্ষমতার পালাবদলই ঘটেনি, দেশের প্রেক্ষাপটে বদলে গেছে অনেক কিছু। রাজনৈতিক দলের চরিত্র আর জনগণের সাথে সম্পৃক্ততা কেমন হবে তাও নতুন করে ভাবার সময় এসেছে বলে মনে করেন বিশ্লেষকরা। দেশের প্রয়োজনে যেই সংস্কার নিয়ে এত কথা তা শুরুর পাশাপাশি যে কোনো রাজনৈতিক দলেরই ক্ষমতায় আসার পর তা বাস্তবায়ন করাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। ধরে নিচ্ছি যে বিএনপি ক্ষমতায় আসবে, ধরে নিচ্ছি আর কি, তাদেরকে বলতে হবে যে আমরা যদি ক্ষমতায় যাই এই কাজগুলো করব। তারা 31 দফা করবে না, এটা আমি জানি, এলে বলে লাভ নেই। হ্যাঁ, কিন্তু তারা কি করবে, মানে অন্ততপক্ষে এই 5ই আগস্টের পরে আমরা রাজনীতিক শক্তির কাছে এই জিনিসটা চাই, কথা এবং কাজের মিল। ক্ষমতায় আসার পরে যিনি আসুক, স্যার যে দলই আসুক, তারা যদি বলে এই সংস্কারের সবকিছু বাতিল, হ্যাঁ, করতে পারে কি? বাতিল হইলে আমরা বলে নেব যে এরা বিশ্বাসঘাতক। তাদের কাছ থেকে লিখিত নিতে হবে, আপনার পরিষ্কার কথা, ওয়াদা করতে হবে তাদের, এবং সেটা হবে মানে কাইন্ড অফ কনসেনসাস, গ্র্যান্ড ন্যাশনাল কনসেনসাস। এর মাঝেই ছাত্ররা নতুন দল গঠন করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টাই। তা নিয়েও আলোচনা আছে দেশ জুড়ে।
ডক্টর সাব্বির আহমেদের মতে নতুন দল গঠন হলে 53-র সাথে আরেকটি নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা বাড়বে, কিন্তু মূল বিষয় হিসেবে সামনে আসবে তাদের উদ্দেশ্য। হয়তো ওনারা মনে করছেন যে এই রাজনৈতিক দলকে তৈরি করার অর্থ হচ্ছে একে কোনো না কোনোভাবে ম্যানিপুলেট করে ক্ষমতায় নিয়ে আসা, কিন্তু সেটা কোনো দিনে সম্ভব না। আমার মনে হয় না এটা সম্ভব। সেটা হলে দেশ আরেকটা নতুন ক্রাইসিসের মধ্যে পড়বে। সেটা ট্যাকেল দেওয়ার মতো ক্ষমতা অন্ততপক্ষে ইন্টারিম গভর্নমেন্টের নাই। তাদের যদি একটা সুনির্দিষ্ট আদর্শ নিয়ে যদি ধরে মাঠে কাজ করে হবে, কিন্তু বিষয়টা যদি এরকম হয় যে দল কিছু ব্যক্তিকে সার্ভিস দেওয়ার জন্য একটা দল গড়ে উঠেছে, জাতীয় পার্টির মতো বা অন্যান্য যে কিংস পার্টির মতো, হ্যাঁ, কিছু লোকের আত্মসমৃদ্ধির জন্য তারা দল করছে, তাহলে ওই দল টিকবে না। দেশের অভ্যন্তরের নানান বিষয়ের সাথে আলোচনায় আছে বিদেশি সহায়তায় কিছুটা টান পড়া আর দেশের অর্থনীতিও। সেখানেও দেশের রাজনৈতিক দলের সাথে ঐক্যমতের মাধ্যমে বহির্বিশ্বের সাথে সম্পর্ক জোরদার গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই বিশ্লেষক। অনেকগুলো পাওয়ার আমাদের হোস্টাইল করে ফেলছি, আমরা ভারতকে হোস্টাইল করে ফেলছি পলিটিক্যাল কারণে, আমেরিকা হোস্টাইল, তাই না? এখন আপনার অর্থনীতি সংকটের মধ্যে, এখন আপনি এই বিদেশি সাহায্য ছাড়া আপনি চলতে পারবেন না। ইন্টারিম গভর্নমেন্টেরও উচিত যে রাজনৈতিক নেতাদেরকে নিয়ে একটা কালেকটিভ প্রচেষ্টার মধ্যে নিয়ে আসা, সম্মিলিত প্রচেষ্টার মধ্যে, যাতে দূরত্বটা নিজেদের মধ্যে তৈরি না হয়। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ ঠিক আছে এবং নির্বাচন কমিশন তার সক্ষমতা অনুযায়ী স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেলে গ্রহণযোগ্য নির্বাচন হবে বলেও মনে করেন ডক্টর সাব্বির আহমেদ। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। সপরিবারে সৌদি আরবে ওমরায় যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে জরুরিভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে। বর্তমানে তিনি দুবাই হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বাবরের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন তিনি সুস্থতা বোধ করলে তাকে সৌদি আরবে নিয়ে যাওয়া হবে। সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন জানান, এয়ারলাইন্সে তিনি বুকে ব্যথা অনুভব করলে ফ্লাইটের অভ্যন্তরে তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসা দেওয়া হয়। পরে দুবাই বিমানবন্দরে ফ্লাইট অবতরণের পর চিকিৎসকরা তাকে জরুরি সেবা দেন। এরপর বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 11:30টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি নিবিড় পরিচর্যায় রয়েছেন। জুলাই আগস্ট ছাত্র অভ্যুত্থানে হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলায় সাবেক সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমদকে 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার সকালে রংপুর মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার বাদী পুলিশের উপপরিদর্শক মুস্তাফিজুর রহমান রিমান্ডের আবেদন করলে আদালত 3-এর বিচারক দেবী রানী রয় 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত বছরের 4 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে রংপুর নগরীর ভাঙা মসজিদ এলাকায় মাহমুদুল হাসান মুন্না নিহত হয়। এই হত্যা মামলায় নুরুজ্জামানকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় আজ সকালে আকাশ ছিল মেঘলা, কোথাও কোথাও পড়েছে ঘন কুয়াশা। সামান্য বৃষ্টিও হয়েছে দেশের 2-1 স্থানে, তবে এতে তাপমাত্রা কমেনি, বরং রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা আজ একদিনের ব্যবধানে প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। আবার দেশের গড় সর্বনিম্ন তাপমাত্রাও আজ বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে এমন অবস্থা আগামীকালও থাকতে পারে। আগামী রবি ও সোমবার তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী 24 ঘন্টায় নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল সহ ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টি বা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। একই সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় দিনভর কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। শুক্রবার একসাথে জুম্মার নামাজ আদায় করেন লাখো মুসল্লি। এবারে মুসল্লিদের সুবিধার্থে প্রথম পর্ব 2 ভাগে ভাগ করা হয়েছে, যেখানে অংশ নিচ্ছেন বাংলাদেশের তাবলিগ মুরব্বী মাওলানা জুবায়েরের অনুসারীরা। সাব্বির খানের ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। তুরাগ তীর তাকবীর ধ্বনিতে মুখরিত।
তাঁবুতে তাঁবুতে তাসবিহ তাহলিল, হেদায়েতি বয়ান, তালিম আর তাশকিলের মধ্য দিয়ে রবের নৈকট্য প্রার্থনায় লাখো মুসল্লির ময়দানে হাজিরা। মহান আল্লাহ ছাড়া কোনো রব নেই, নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কালেমার এই বাণীকে বিশ্ব মানবতার মাঝে ছড়িয়ে দেয় দাওয়াতে তাবলীগের মূল মেহনত। দিলের গুমরাহির বিনাশ আর পাপ থেকে পরিত্রাণ চেয়ে সহি আখলাকের প্রার্থনায় তুরাক পাড়ে তাই মুসল্লিদের ছুটে আসা। মূল উদ্দেশ্য বিশ্ব শান্তি সমৃদ্ধির জন্য দোয়া চাওয়া। এই দিনের কাজে তাবলীগটা আরো নিবেদিত প্রাণ হইব, এটা আমি কামনা করি। এত বড় জামাত তো আর এই বাংলাদেশে হয় না, এই কারণে আসছি আর কি এখানে। ইজতেমা মাঠে অনুষ্ঠিত শুক্রবারের জুমার জামাতে অংশ নেন লাখো মুসল্লি। যে যেখানে জায়গা পেয়েছেন অংশ নিয়েছেন নামাজের জামাতে। কিয়ামে, কেরাতে আর সেজদায় বৈঠকে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা হয় জুমায়। ইমামতি করেন মাওলানা জুবায়ের। দুই পক্ষ যেন শান্তিপ্রিয়ভাবে এই ইজতেমাটা সফলভাবে সমাধান করতে পারে। আমরা নাবিয়ানা কাজ ছড়িয়ে দিই, আমাদের মধ্যে বিবাদ না থাকে। এবারের ইজতেমার প্রথম পর্ব দুই ভাগে ভাগ করা হয়েছে। 42টি জেলা এবং ঢাকার একাংশের সূরায়ে নিজামের তাবলিগ মুসল্লিরা অংশ নিচ্ছেন প্রথম ধাপে, যা শেষ হবে 2রা ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে। 3 ফেব্রুয়ারি থেকে শুরু হবে সূরায়ে নিজামের দ্বিতীয় ধাপ। ইজতেমাকে নিরাপত্তা দিতে সেনা সদস্য, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। মুসল্লিদের জন্য রয়েছে মেডিকেল ক্যাম্প। দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে 14ই ফেব্রুয়ারি। বিশ্ব মানবতার মুক্তি আর বিশ্ব মুসলমানের শান্তি, সমৃদ্ধি কিংবা হেদায়েত কিভাবে আসতে পারে সেই কর্মপরিকল্পনায় 3 দিন ধরে এই তুরাক তীরের মাঠে অবস্থান করে প্রশিক্ষণ নেবেন মুসল্লিরা। তারপর ছড়িয়ে যাবেন কালিমার দাওয়াত দিতে বিভিন্ন প্রান্তে। তবে এইখানে আসা মানুষ মনে করে তাবলিগ যে ঐক্যের কথা বলে, তাতে যাতে কোনো ধরনের অনৈক্য সৃষ্টি না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গুম, খুন, দুর্নীতি সহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড এবং জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে রাজশাহী এবং রংপুরে গণমিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। বাদ-জুম্মা মহানগর শাখার উদ্যোগে এই মিছিল বের করা হয়। কাচারি বাজার মডেল প্রাঙ্গণ থেকে বের হয়ে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রংপুর মহানগর ছাত্র শিবিরের সভাপতি নুরুল হুদা সহ অন্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে একই দাবিতে রাজশাহীতেও গণমিছিল এবং পথসভা করেছে ছাত্র শিবির। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান ছাত্র শিবির নেতাকর্মীরা। এছাড়াও ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে গণমিছিল করেছে ছাত্র শিবির। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান বলেছেন, আগামী দিনে দেশ পরিচালনায় শিক্ষার্থীদের যোগ্য এবং মেধাবী হবার বিকল্প নেই। মানবিক বাংলাদেশ গড়ে তুলতে তারা এগিয়ে আসলে দেশে অন্যায়, অত্যাচার, অবিচার সহ অপরাধমূলক কর্মকাণ্ড কমে যাবে। কেরানীগঞ্জ মডেল থানার ঐতিহ্যবাহী চড়াইল নুরুল হক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় দলের পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ্বাস দেন এই বিএনপি নেতা। মাদারীপুরের শিবচরে রেলওয়ের যন্ত্রাংশ চুরি করার সময় 2 জনকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে পদ্মা রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার রাজানগর এলাকার তুষার আলী এবং একই এলাকার পাপ্পি হোসেন। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ জানান, বিগত কয়েক মাস ধরে রেলওয়ের যন্ত্রাংশ চুরি হচ্ছে। আসামিদের ধরতে তারা গোয়েন্দা নজরদারি বাড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করেছে। শ্রম আইন সংশোধন এবং শ্রমিক নির্যাতন বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি। এ সময় তারা দাবি করেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অভিন্ন গণতান্ত্রিক শ্রম আইন এবং সংস্কার, মিথ্যা মামলা, কর্মী ছাঁটাই বন্ধ করে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে। সমাবেশে যোগ দিয়ে গার্মেন্টস শ্রমিকেরা
বিগত স্বৈর শাসনে শ্রমিকদের উপর নির্যাতনের কথা উল্লেখ করে নিপীড়ন বিরোধী নীতি প্রণয়নের দাবি জানান। গার্মেন্টস শ্রমিক সংহতি নেতারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে শ্রম সংস্কার কমিশনের কাছে বিভিন্ন দাবির কথা তুলে ধরেন। বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জামালপুরে স্থানীয় ৩ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এরা হলেন মেলান্দহ পৌর আওয়ামী লীগের সহসভাপতি মাসুম পারভেজ মুকুল, জামালপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম এবং সদস্য মমিনুল ইসলাম। সম্প্রতি জামালপুরের ঝটিকা মিছিল বের করে কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী। বিএনপির লিয়াজু কমিটির সাথে জমিয়তে উলামায়ে ইসলামের বৈঠক শেষ হয়েছে। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার কথা রয়েছে। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চলমান এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দির নেতৃত্বে জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ বৈঠকে অংশ নেন। এর আগে 12 দলীয় জোটের সাথে বৈঠক করে বিএনপির লিয়াজু কমিটি। এক মাস ধরে চলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হচ্ছে আজ। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকাল থেকেই মেলায় ক্রেতাদের আনাগোনা শুরু হয়। দুপুরের পর মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থীদের তীব্র ভিড় দেখা যায়। বিশেষ করে গৃহস্থালী, নানা পণ্য, খাবার, ইলেকট্রনিক্স, ক্রোকারিজ সহ সব পণ্যে নানা অফার থাকায় সবাই কিছু না কিছু কিনে বাড়ি ফিরছেন। বাই ওয়ান গেট ওয়ান অফারে ক্রেতাদের আগ্রহ বেশি দেখা গেছে। মেলার শেষ দিনে বিভিন্ন পণ্যে 20% থেকে 30% পর্যন্ত ছাড় দিচ্ছে কোনো কোনো স্টল। গত 1 জানুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন। ছাত্রদের নতুন দল গঠন করাকে স্বাগত জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ক্ষমতায় থেকে দল গঠন নয়। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ছাত্র ফেডারেশন আয়োজিত জুলাই গণহত্যার বিচার, শহীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে ছাত্র সমাবেশে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে দেশ পরিচালনা করা উচিত। সমাবেশে বক্তারা জুলাই গণ অভ্যুত্থানে আহতদের দ্রুত চিকিৎসার আহ্বান জানান। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন নেতারা দেশ থেকে পালানোর জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করে ছাত্র ফেডারেশন। ছাত্ররা নতুন দল করতে চাইছে, আমরা স্বাগত জানাই। অভ্যুত্থানের চৈতন্য নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে যদি নতুন দল হয়, তাহলে ছাত্রদের একাংশ তারা যদি দল গঠন করে আমরা স্বাগত জানাবো। কিন্তু ক্ষমতায় থেকে দল গঠন বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় না। আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে গণসমাবেশ করেছে পাহাড়ি ও সমতল নৃগোষ্ঠীর জনগণ। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দুপুরে বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত এই সমাবেশে তারা সমতলের নৃগোষ্ঠীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনেরও দাবি জানান। পাহাড় ও সমতলে শান্তি আনতে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন জরুরি উল্লেখ করে তারা বলেন, এনসিটিভির সামনে আন্দোলনকারী নৃগোষ্ঠী ছাত্র জনতার উপর হামলার অবিলম্বে বিচার করতে হবে। সমাবেশে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ইফতেখার জামান অভিযোগ করেন, আদিবাসী ইস্যুতে একটি শক্তির কাছে মাথা নত করেছে সরকার। এই সরকারের উপদেষ্টা পরিষদের প্রায় 100% সদস্য কোনো না কোনো সময় আদিবাসী দাবির প্রতি, আদিবাসী পরিচয়ের প্রতি সম্পূর্ণ সংহতি প্রকাশ করেছেন। তারা কেন আদিবাসী সম্পর্কে বাংলাদেশ সরকারের, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থানটা কি সেটা সুস্পষ্টভাবে কেন তারা বলবেন না, সেই প্রশ্ন আমাদের। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণরা যতদিন জীবিত থাকবে ততদিন আওয়ামী লীগকে প্রকাশ্যে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। বিকেলে রাজধানীর পল্টন এলাকায় গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মত বিনিময় এবং পল্টন রাইজিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এদেশের তরুণ সমাজ আর কাউকে লুটপাটের রাজনীতি করতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন আক্তার হোসেন। দিল্লির প্রেসক্রিপশনে আর কোনো রাজনীতি করা যাবে না বলেও জানান আক্তার। আওয়ামী লীগ বাংলাদেশে গণহত্যা চাপিয়ে দিয়েছে, বাংলাদেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোন রাজনৈতিক অধিকার পাওয়ার যোগ্যতা রাখে না। এই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোভাবে রাজনীতিতে ফিরে আসবে, বাংলাদেশের মানুষের
বাংলাদেশের মানুষেরা যারা জীবন দিয়েছে এবং যারা গাজী হয়ে বেঁচে আছে তারা কোনোভাবেই আওয়ামী লীগকে আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেবে না। আওয়ামী লীগ সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে রাজধানীতে গণমিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। জুমার নামাজের পরে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বাইতুল মোকাররমের সামনে থেকে পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। এতে শিবিরের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে শাহবাগের সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের 6 মাস পার হলেও এখনও হত্যাকাণ্ডের বিচার হয়নি। অবিলম্বে সরকারের প্রতি বিচার কার্যক্রম শেষ করার দাবি জানান তারা। বলেন, বিচার শেষ করেই নির্বাচন আয়োজন করতে হবে। এছাড়া কিছু রাজনৈতিক দল জাতির ঐক্যের মাঝে ফাটল ধরানোর চেষ্টা করছে বলেও তারা অভিযোগ করেন। কিছু রাজনৈতিক দল তারা ফ্যাসিবাদের বিচারের দাবিতে সরব না থেকে বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, চাঁদাবাজি, ছিনতাই, আন্তঃকন্দলের মতো কার্যক্রমের মধ্যে জড়িয়ে পড়েছে। এ জাতির মধ্যে ঐক্যের বদলে তারা ফাটল ধরানোর চেষ্টা করছে। আমরা এ জাতিকে ঐক্যবদ্ধভাবে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আহ্বান জানাচ্ছি। ফুটবল অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের ফুটবল। দাবি না মানলে টানা 2 বারের সাফজয়ী নারী ফুটবলাররা হুমকি দিয়েছেন গণ অবসরের। এদিকে নিজেদের সিদ্ধান্তে অনড় বাফুফে, যদিও পুরো ঘটনার প্রভাব নিয়ে 7 সদস্যের কমিটি গঠন করেছে বাফুফে। শনিবার ফুটবলারদের সঙ্গে বসবেন তদন্ত কমিটির প্রধান। তবে পুরো ঘটনাতে দুই পক্ষেরই পেশাদারিত্বের দিকে আঙ্গুল তুলেছেন সাবেক ফুটবলার ডালিয়া আক্তার। নিলয় মজুমদারের রিপোর্ট। আমরা আমাদের ডিসিশন জানাইছি যে এই কোচের আন্ডারে আমরা প্র্যাকটিস করব না। বৃহস্পতিবার সন্ধ্যায় বাফুফে ভবনে ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে 6টি অভিযোগ সামনে এনে নিজেদের অবস্থান জানান সাবিনা খাতুন, মাসুরা পারভিন সহ 18 ফুটবলার। নেওয়াটা অসম্ভব। তাদের সে অভিযোগ খতিয়ে দেখতে রাতেই জরুরি সভা ডেকে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বাফুফে, যেখানে প্রদান করা হয়েছে ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানকে। আমরা আশা করছি যে হয়তো আমরা সবার সাথে বসে যে সমস্ত ঘটনা পরিপ্রেক্ষিতে এই ঘটনাগুলো ঘটছে তা আমরা উদ্ঘাটন করতে পারবো এবং একটা সুন্দর সমাধান দিতে পারবো। পুরো ঘটনা প্রবাহতে বাফুফের পেশাদারিত্বের অভাব দেখছেন সাবেক ফুটবলার ডালিয়া। আসলে সমস্যাটা কোথায়? খেলোয়াড়দের তরফ থেকেও শোনা উচিত ছিল, কোচের তরফ থেকেও শোনা উচিত ছিল। তো এটা মনিটরিং কমিটি করেছে কিনা মহিলা উইংয়ের, এটা একটা বিষয়। আর যদি তারা না করে থাকে, আমি মনে করি এই জায়গাটা তারা খুবই ব্যর্থতার প্রমাণ দিয়েছেন। বাংলাদেশের ফুটবলে যা কিছু অর্জন তার সিংহভাগই নারী ফুটবলারদের হাত ধরে। তবে সাবিনাদের এমন অনড় বিদ্রোহ ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলের জন্য সতর্কবার্তা বলে মনে করছেন সাবেক ফুটবলার। যেই দলটা নিয়ে একটা সম্ভাবনা বাংলাদেশ সম্ভাবনা জাগিয়েছে, যে এই দলটা সম্ভাবনা দেখাতে পারে, সামনে ফিউচার আছে এই দলটার, তো এটাকে নিয়ে একটা ভালো একটা ভাবনা চিন্তা করা উচিত ছিল। যেহেতু করেনি, আমি মনে করি না যে কাজটা ঠিক হয়েছে। পিটার বাটলারের সঙ্গে দলের সিনিয়রদের সমস্যা অক্টোবরের সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালীন সময়ে শুরু হয়। শিরোপা জেতায় দ্বন্দ্বটা আর খুব বেশি আলোচনায় আসেনি। ডিসেম্বরে বাটলারের মেয়াদ শেষ হলে তার সঙ্গে 2 বছরের চুক্তি নবায়ন করে বাফুফে। তবে জাতীয় দলের ক্যাম্প শুরুর আগে থেকে এই কোচের অধীনে অনুশীলনে অনীহা প্রকাশ করে মেয়েরা। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।